হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। আজ আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির একটা নতুন বিষয় শুরু করব, যেটা হলো এস ব্লক এলিমেন্ট। এবং এস ব্লক এলিমেন্টের মধ্যে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে গ্রুপ 1 মৌল বা বলতে পারো ক্ষার ধাতু। ক্ষার ধাতুর যে গ্রুপটা আছে সেই গ্রুপটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আমাদের টপিক আজকের এস ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্ট তোমরা জানো দুটো গ্রুপ রয়েছে, একটা হলো গ্রুপ 1 আর অন্যটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 1কে আমরা মূলত জানি ক্ষার ধাতু হিসাবে এবং গ্রুপ 2কে জানি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হিসাবে। গ্রুপ 1 আর গ্রুপ 2। গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু বা বলতে পারো অ্যালকালি মেটাল, আর গ্রুপ 2 হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক আছে, তো আমাদের আজকের আলোচনাটা শুধুমাত্র গ্রুপ 1 নিয়েই প্রথমে হবে। গ্রুপ 1 কমপ্লিট করবার পরে আমরা গ্রুপ 2 নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লাস 11-এ এই দুটো গ্রুপই এস ব্লকের আন্ডারে পড়তে হবে। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গ্রুপ 1 মৌলদের মধ্যে কারা কারা রয়েছে। আমি এখানে একটা টেবিল করছি, তাহলে গ্রুপ 1-এ কি কি মৌল রয়েছে প্রথমে আমরা দেখি। প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, নেক্সট পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, দেন সিজিয়াম এবং সবশেষে হচ্ছে ফ্রান্সিয়াম। তাই তো, এই হচ্ছে গ্রুপ 1 মৌল। এখন আমাদের এই যে এই আলোচনায় আমরা শুধুমাত্র এই ধাতুগুলোকে নিয়েই পড়ব। হাইড্রোজেন যদিও গ্রুপ 1-এ লেখা হয়, কিন্তু হাইড্রোজেনকে নিয়ে আলাদা একটা চ্যাপ্টার তোমাদের করা আছে। সেইটা তোমরা যখন হাইড্রোজেন পড়বে তখন আমরা শুধুমাত্র হাইড্রোজেনের ডিটেলস বা যাবতীয় যা বিষয় রয়েছে সেইখানে পড়ব। এইখানে আমরা গ্রুপ 1-এর যে আলোচনাটা রেখেছি সেটা শুধুমাত্র ক্ষার ধাতু নির্ভর আলোচনা। তো আমরা এখানে হাইড্রোজেনটাকে আর মেনশন করব না, শুধুমাত্র লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত ডিসকাস করব। এখন প্রত্যেকটার যদি পারমাণবিক ক্রমাঙ্ক লেখা হয়, গ্রুপ 1 ক্ষার ধাতু যারা রয়েছে তাদের প্রত্যেকটার পারমাণবিক ক্রমাঙ্ক যদি আমরা লিখতে চাই তাহলে কত কত হবে। লিথিয়ামের হচ্ছে 3, সোডিয়ামের 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম হচ্ছে 37, সিজিয়াম 55 আর ফ্রান্সিয়াম হচ্ছে 87। এখন আমরা এদের প্রত্যেকের কি করব, প্রথম আমরা আলোচনা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই গ্রুপ 1 ক্ষার ধাতু যারা রয়েছে এই ক্ষার ধাতুর কিছু ধর্ম নিয়ে আলোচনা করব, যেটা তোমরা অলরেডি পর্যায় সারণী পড়ার সময় করেছো। কিন্তু পর্যায় সারণীতে প্রত্যেকটা ধাতু নিয়ে বা প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলাদাভাবে তো পড়ানো হয়নি, অত ডিটেলসে তো পড়ানো হয়নি বা সেখানে পড়ার স্কোপ ছিল না। সেহেতু আমরা এই প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলাদাভাবে অ্যানালিসিস করব বা ধর্ম তাদের কীরকমভাবে পরিবর্তিত হয় সেই ধর্মগুলো নিয়ে পৃথকভাবে আলোচনা করব এই চ্যাপ্টারে। তো প্রথম যেটা এস ব্লক ক্ষার ধাতু, যেগুলো আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গেলে প্রথমেই যেটা দরকার ভীষণভাবে, সেটা তোমরা পর্যায় সারণীতে পড়ার সময়ও দেখেছো। প্রয়োজনীয় জিনিসটা কি, সেটা হলো ইলেকট্রন বিন্যাস। প্রত্যেকটা ধাতুর আমরা এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখব। ইলেকট্রন বিন্যাস দেখার পর আমরা বাকি যে
ধর্ম বলছি বা চারিত্রিক বৈশিষ্ট্য বলছি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়াম 2s1। এইটা আমরা ইনার্ট গ্যাসের কনফিগারেশন ধরে নিয়ে যেভাবে ইলেকট্রন বিন্যাস লিখি সেইভাবে আমি লিখছি, আর এক্সপ্যান্ড করে বা বিস্তৃত করে লিখছি না। তাতে কি হয়, ইলেকট্রন বিন্যাসটা খুব সহজে আমরা লিখতে পারবো। হিলিয়াম, তারপর হচ্ছে এটা নিয়ন 3s1, নিয়নের পরে হচ্ছে আর্গন, তারপরে 4s1, আর্গনের পরে ক্রিপ্টন 5s1, ক্রিপ্টনের পর হচ্ছে জেনন 6s1, জেননের পর হচ্ছে রেডন 7s1। এই হলো গ্রুপ 1 ক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা আলোচনায় চলে যাই, কি কি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে পারি দেখা যাক। এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিভাবে? এক হচ্ছে নাম্বার 1 ভৌত বৈশিষ্ট্য বা ধর্ম বলা যায়, ভৌত ধর্ম। আর 2 হচ্ছে রাসায়নিক ধর্ম। ঠিক আছে, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, এই দুটো। তো আমরা প্রথমে ভৌত ধর্ম নিয়ে আলোচনা করি, তারপরে আমরা রাসায়নিক ধর্মটা নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক, চলো। তোমরা ইলেকট্রন বিন্যাস তো দেখেই নিয়েছো, তো ইলেকট্রন বিন্যাসটা তোমরা নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নেওয়ার পরে আমরা ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। ইলেকট্রন কনফিগারেশনগুলো তোমরা কিন্তু রাখবে, কারণ ভৌত ধর্ম আলোচনা করতে গেলে ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। তো প্রথম যে ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব, প্রথম ভৌত ধর্মটা হচ্ছে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি। প্রথম যেটা, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে আমি কনফিগারেশনটা আরেকবার লিখে দিচ্ছি তোমাদের জন্য। এই হচ্ছে কনফিগারেশন। সো পারমাণবিক ব্যাসার্ধের কথা যদি বলা হয়, তাহলে দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। গ্রুপ বরাবর উপর থেকে নিচে বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ বরাবর উপর থেকে নিচে বৃদ্ধি পায়। কারণটা কি বলতে পারি আমরা?
পরমাণুগুলির কেন্দ্রক থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব বৃদ্ধি পায়। তাই জন্যই কি হচ্ছে, এখানে পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ বরাবর উপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছে। দেখো এই ছবিটা খুব সিম্পল, তোমরা এগুলো আগে পড়েওছো। ধরো এটা হলো নিউক্লিয়াস, আর এই রকম দুটো শক্তি স্তর আছে। এইটা আরেকটা পরমাণু যার 3টে শক্তি স্তর আছে, এইটা আরেকটা পরমাণু যার 4টে শক্তি স্তর আছে। তো এই রকম যদি দুটো পরমাণু বলা হয়, একটা পরমাণু মনে করো M1, একটা পরমাণু M2, একটা পরমাণু M3, তো এই নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের দূরত্ব দেখো বৃদ্ধি পাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই সেই পরমাণুটার আকার বেশি হবে। তোমরা এইখানে যদি দেখো, লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষ হচ্ছে 2s, তারপরে হচ্ছে 3s, তারপরে 4s, দেন 5s, তারপরে 6s, লাস্টে হচ্ছে দেখো 7s। তাহলে কি দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ, এইভাবে কি শক্তি স্তরের সংখ্যা বাড়ছে। শক্তি স্তরের সংখ্যা বাড়লে কি হবে, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব বেড়ে যাচ্ছে, ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট পয়েন্ট নিয়ে আমরা যেটা কথা বলবো সেটাও তোমরা অলরেডি জেনেছো। যেহেতু এখানে আমরা দেখলাম যে পরমাণুগুলোর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, গ্রুপ বরাবর ওপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটাকে আয়নিত করতে গেলে কার ক্ষেত্রে কত পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, সেইটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি, যেটাকে কি বলা হয়, আয়নায়ন এনথ্যালপি বা আয়নন বিভব। তো সেকেন্ড পয়েন্ট হবে আমাদের আয়নন বিভব। আয়নন বিভব কি হবে তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো বা পড়েও নিয়েছো তোমরা। আয়নন বিভব গ্রুপ বরাবর উপর থেকে নিচে হ্রাস পাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে, ঠিক না? উপর থেকে নিচে হ্রাস পাবে। তার কারণ হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে কেন্দ্রক থেকে সর্ববহিস্থ দেখো, কেন্দ্রক থেকে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে তার দূরত্ব বাড়ছে। এবার যদি দূরত্ব বাড়ে তাহলে কি হয়, নিউক্লিয়াস বা কেন্দ্রক ওই ইলেকট্রনটার উপরে নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয়ার চার্জ কম পরিমাণে প্রয়োগ করবে। কম পরিমাণে যদি নিউক্লিয়ার চার্জ, এই ইলেকট্রনগুলো কম পরিমাণ নিউক্লিয়ার চার্জ যদি অনুভব করে, তাহলে তারা কি হবে, খুব সহজেই নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবে যদি বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয়। দেখো, তোমরা পর্যায় সারণীতে বেশ কিছু ঘটনা পড়েছো, যেমন আবরণী ক্ষমতা পড়েছো, তারপরে কার্যকরী নিউক্লিয় বল, এই সমস্ত পড়েছো। তো তোমরা ভেবে দেখো যে কোনো একটা পরমাণুর, এইটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর, ভালো করে বোঝো, এটা সর্ববহিস্থ শক্তি স্তর, তার আগে একটা শক্তি স্তর আছে। আরেকটা পরমাণুর, এইটা হলো সর্ববহিস্থ শক্তি স্তর, তার আগে 3টে শক্তি স্তর আছে। তাহলে এইখানে একটা শক্তি স্তর, মানে এই যে সর্ববহিস্থ শক্তি স্তরের আগে যে শক্তি স্তরটা আছে, সে এই শক্তি স্তরে থাকা ইলেকট্রনকে যতটা পরিমাণে আবৃত করছে নিউক্লিয়াস থেকে যতটা পরিমাণে আবৃত করছে, যদি সর্ববহিস্থ শক্তি স্তরের আগে অনেক সংখ্যক শক্তি স্তর থাকে, তারা সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস থেকে আরো বেশি পরিমাণে আবৃত করবে।
যদি বেশি পরিমাণে আবৃত করে তাহলে নিউক্লিয়াসের যে আকর্ষণী প্রভাব সেইটা অনেক কম অনুভব করবে। আর যদি আকর্ষণী প্রভাব কম অনুভব করে তাহলে এই ইলেকট্রনটাকে সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলেই সহজে কি হবে, বাইরে অপসারিত হয়ে যাবে বা বাইরে বেরিয়ে যাবে, ঠিক না? তো সেই কারণেই ছোট আকৃতির যে পরমাণু তাদের ক্ষেত্রে ইলেকট্রন আয়নিত করবার জন্য বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, আর যে বড় আকারের পরমাণু তার ক্ষেত্রে ইলেকট্রন অপসারিত করতে কম পরিমাণ শক্তি প্রয়োগ করলেই হয়ে যাবে, তাই না? তোমাদের একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরো তুমি এখন যে ঘরে বসে আমার ভিডিওটা দেখছো, সেই ঘরের ঠিক পাশের ঘরেই ধরো তোমার মা বসে কাজ করছে কিছু একটা। এবারে ভিডিও দেখতে দেখতে তুমি হঠাৎ করে তোমার ইচ্ছে হলো যে এত ভিডিও দেখতে ভাল লাগছে না, রোজই তো স্যার পড়াচ্ছেন, কি একই জিনিস, বোরিং জিনিস, দেখবো না, আমি সিনেমা দেখবো। সিনেমা চালিয়ে দিলে। এবার তোমার মা কোনো সারা শব্দ পাচ্ছে না, তুমি একদম কানে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলে এই স্টাডি মেটেরিয়াল দেখার বদলে সিনেমা দেখছো, একদম জমিয়ে সিনেমা দেখছো, কোনো সারা শব্দ নেই, একদম চুপচাপ। হঠাৎ করে তোমার মা ওই পাশের ঘর থেকে বললো, এই কি করছিস রে, দেখছিস তো ভিডিওটা? তার মানে কি, যেহেতু তোমার মার সাথে তোমার ডিস্টেন্সটা কম তাই তোমার উপর কন্ট্রোলটা বেশি আছে। তুমি কি করছো না সেটা তোমার মা পাশের ঘর থেকে একটা আন্দাজ করতে পারছে, তাই জন্য তোমাকে বললো এই কি করছিস রে। এবারে তুমি মনে করো তুমি কোথাও টিউশনে পড়তে গেছো বাইরে, তো তুমি তোমার বাড়ির থেকে অনেকটা দূরে আছো, তো সেখানে তুমি টিউশনে পড়তে যাচ্ছ বা টিউশনে হয়তো স্যার বলে দিলেন যে আজকে আমার ক্লাস হবে না। এবারে তুমি ভাবলে যে অনেকদিন তো বন্ধুদের সাথে ঘুরতে যাইনি, একটু ঘুরতে যাই। এবার তুমি ঘুরতে চলে গেলে। এখন যেহেতু তুমি তোমার বাড়ির থেকে দূরে আছো, তো তোমার বাড়িতে মায়ের বলো বা বাবার বলো, তোমার উপরে কন্ট্রোলটা কম আছে। ধরো ইনকেস ফোন করলো, তখন তুমি বলে দিতে পারো যে হ্যাঁ এখন আমি ক্লাসে আছি, আমি পরে তোমাদের সাথে কথা বলছি। তাহলে ডিস্টেন্স যত বেড়ে যাচ্ছে তোমার উপর কন্ট্রোলটাও কমে যাচ্ছে, আর ডিস্টেন্স যত কম হবে তোমার উপর কন্ট্রোলটা তত বেশি হবে। তো এই রকম ঘটনাটাই কিন্তু এইখানে ঘটছে। তার মানে তুমি যত নিউক্লিয়াস থেকে ইলেকট্রনকে দূরবর্তী হতে দেখবে, তত সেই ইলেকট্রনটাকে খুব সহজে তুমি বের করে দিতে পারবে বা তার উপরে কন্ট্রোলটা কম হবে। তখন তুমি বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে, মানে ওই যে বললাম তুমি টিউশনে গেছো, তোমার বাড়ি থেকে তুমি দূরে আছো, তোমার বন্ধুরা বলে ভাই চল আজকের ক্লাস হবে না, তো আমরা গিয়ে একটা সিনেমা দেখে আসি। তুমি বন্ধুদের সাথে চলে গেলে, তখন কি তার মানে কি বন্ধুরা যে বললো সেইটা হচ্ছে কি বাইরে থেকে প্রযুক্ত শক্তি, ইলেকট্রন বেরিয়ে গেল। এবারে এই কেসটা কি, তুমি বাড়িতে আছো, তোমার বন্ধু যদি এসে তোমাকে সিনেমা দেখার জন্য ডাকে, তোমার বাড়ির লোক বলবে না ও এখন যাবে না, পড়া আছে, এখন সিনেমা দেখতে যাবে না, তুমি যেতে পারলে না। আর যদি যেতেই হয় তাহলে কি করতে হবে, অনেক কিছু প্লট করে তোমার বন্ধুরা তোমার বাড়ির লোককে বুঝিয়ে টুঝিয়ে তারপরে যদি বার করতে পারে তো ঠিক আছে। অর্থাৎ এখানে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হচ্ছে। সো এইখানে আমরা কি বলতে পারি তাহলে, কেন্দ্রক থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন যত দূরবর্তী হবে তত কার্যকরী নিউক্লিয় বল কম অনুভব করবে এবং সামান্য শক্তি প্রয়োগে ইলেকট্রন অপসারণ ঘটবে। ঠিক আছে, সামান্য শক্তি প্রয়োগে ইলেকট্রন অপসারণ ঘটবে। তাহলে ওপর থেকে নিচে এটা আমি বলতে পারলাম যে অপসারণ ঘটবে, ইলেকট্রন অপসারণ ঘটবে বা আয়নন বিভবের যে ক্রমটা সেটা হলো ওপর থেকে নিচে হ্রাস পাবে, যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এর সাথে তোমাদেরকে আমি আরেকটা পয়েন্ট অবশ্যই বলবো, যে গ্রুপ 1 মৌল যারা রয়েছে, এই গ্রুপ 1 মৌলের আয়নন বিভব আমাদের পর্যায় সারণীতে অন্যান্য যত মৌল আছে
তাদের অপেক্ষা এই গ্রুপ 1 মৌলের আয়নন বিভব কিন্তু অপেক্ষাকৃত কম হয়। ধরো গ্রুপ 2, গ্রুপ 3, 4, 5, 6 বা লাস্টে গ্রুপ 18 পর্যন্ত যারা যারা রয়েছে তাদের সবার মধ্যে গ্রুপ 1 মৌলগুলোর আয়নন বিভব কিন্তু সবচেয়ে কম। এবার তোমরা বলবে কেন কম অন্য গ্রুপের থেকে? কারণ দেখো, প্রত্যেকের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা করেই ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটা যদি অপসারিত হয়ে যায়, এরা প্রত্যেকে দেখো তাদের নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার কনফিগারেশন পেয়ে যাবে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন সবাই পেতে চায়, কারণ এইগুলো একদম স্টেবল ইলেকট্রন কনফিগারেশন বা ফুলফিলড ইলেকট্রন কনফিগারেশন। নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন লাভ করবার জন্য অনেকে কি করে, ইলেকট্রন গ্রহণ করে, আবার অনেকে ইলেকট্রন বর্জন করে দেয়। তো এদের যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তারা নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পাচ্ছে। তো অতএব এরা সবসময় চাইবে যে ওই ইলেকট্রনটা যাতে ইজিলি আমরা ছেড়ে দিতে পারি। তাই সামান্য পরিমাণ শক্তি প্রয়োগের দ্বারাই তারা ইলেকট্রনটা অপসারণ ঘটিয়ে দেবে। অন্য গ্রুপের সাথে যদি আমরা তুলনা করি, ধরো এর পাশে যে গ্রুপ 2 রয়েছে বা গ্রুপ 3 রয়েছে তাদের সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা এই ধর্মটা দেখতে পাই যে গ্রুপ 2 বা গ্রুপ 3 বা তার পরবর্তী গ্রুপ অপেক্ষা গ্রুপ 1 এর আয়নন বিভব কিন্তু কম হয়। আর এদের নিজেদের মধ্যে যদি তুলনা করি, তাহলে ওপর থেকে নিচে আবার আয়নন বিভব হ্রাস পাবে। তার কারণ আমি এখানে লিখলাম। তো যে পয়েন্ট আমি বললাম এক্সট্রা, সেই পয়েন্টটাও তোমরা লিখে নাও। পর্যায় সারণীতে অন্যান্য গ্রুপ অপেক্ষা গ্রুপ 1 ধাতুর আয়নন বিভব তুলনামূলকভাবে কম মানের। ঠিক আছে? ওকে, নেক্সট পয়েন্ট দেখো। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যেহেতু তোমরা পর্যায় সারণী পড়ে নিয়েছো। প্রশ্নটা হচ্ছে গ্রুপ 1 মৌলের বা গ্রুপ 1 ধাতুর IE1 ও IE2 এর তুলনা করো। IE1 ও IE2 এর তুলনা করো। IE1 IE2 মানে তোমরা জানো নিশ্চয়ই। IE1 হচ্ছে প্রথম আয়নন বিভব আর IE2 হচ্ছে দ্বিতীয় আয়নন বিভব। অর্থাৎ এই যে লিথিয়াম বা সোডিয়াম, তাকে প্রথমবার আয়নিত করবার জন্য যে শক্তি লাগে সেটা IE1। প্রথমবার আয়নিত করে কি হবে, Li+, Na+ এইগুলো হবে। তো ওই Li+ বা Na+ থেকে আবার তুমি আয়নন ঘটাচ্ছ, মানে Li2+ করছো বা Na2+ করছো। সেইগুলো করতে গেলে যে শক্তি লাগছে সেটা IE2। তো এই দুটো শক্তি বা এই দুটো আয়নন বিভবের মধ্যে তুলনা করলে আমরা কি পাবো, কোনটা বেশি হবে আর কোনটা কম হবে, এইটা তোমরা বলবে। কেমন? তোমরা পর্যায় সারণী পড়েছো, তো তোমরা এটা আশা করি বলতেই পারবে। সো এটা তোমাদের কাজ থাকলো। ওকে, নেক্সট পয়েন্ট চলো আমরা যেটা বলবো। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এরা তো সবাই ধাতব ধর্ম আছে সবার, মানে একটা শাইনি অ্যাপিয়ারেন্স রয়েছে, অর্থাৎ চকচকে বা উজ্জ্বল ধরনের একটা মানে উজ্জ্বল প্রকৃতির আমরা দেখে থাকি। তো যদি বলা হয় যে এরা মানে এলিমেন্টাল স্টেট কীরকম বা মৌলিক অবস্থা কীরকম, ঠিক আছে, মানে এরা কীরকমভাবে থাকে। অ্যাকচুয়ালি প্রকৃতিতে তো এরা কেউ মুক্ত অবস্থায় থাকে না, কিন্তু যদি আমরা ধরো কোনো ইন্ডাস্ট্রিতে সোডিয়াম বা পটাশিয়াম এই ধরনের ধাতুগুলোকে আমরা কি করলাম, তৈরি করলাম বা এক্সট্র্যাক্ট করলাম। প্রকৃতিতে যেরকমভাবে ধরো সোডিয়ামকে পাওয়া যাচ্ছে বা পটাশিয়ামকে পাওয়া যাচ্ছে, তারা তো সবসময় যৌগিক ফর্মে থাকে। তো যৌগিক ফর্ম যেরকম আমরা পেলাম,
মিনারেল বা খনিজ হিসাবে সেই খনিজটাকে আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে একদম ধাতব সোডিয়াম পেলাম বা ধাতব পটাশিয়াম আমরা তৈরি করলাম। তো সেই ধাতব সোডিয়াম বা ধাতব পটাশিয়াম কি হিসাবে থাকে, মানে সেখানে সোডিয়ামের পরমাণুগুলো বা পটাশিয়ামের পরমাণুগুলো কিভাবে থাকে সেইটা এবার আমরা দেখব, যেটা হলো মৌলিক অবস্থা। মৌলিক অবস্থা। গ্রুপ 1 ধাতুগুলি ধাতব বন্ধনের দ্বারা ধাতুর পরমাণুগুলি, অ্যাকচুয়ালি এটা আমি কথাটা একটু ভুল লিখলাম, ধাতুর পরমাণুগুলি পরস্পর ধাতব বন্ধন দ্বারা যুক্ত হয়ে ধাতব কেলাস রূপে অবস্থান করে, ধাতব কেলাস রূপে অবস্থান করে। ঠিক আছে, এবারে তোমাদের কাছে হয়তো এই ধাতব বন্ধন বা ধাতব কেলাস এই কথাগুলো একটু হলেও নতুন লাগছে, তাই তো? বা হয়তো তোমরা আগে জেনেওছো, কিন্তু তাও যেহেতু আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, এই টার্মগুলো যেহেতু এসছে, আমি এগুলো তোমাদের কাছে ডিসক্রাইব করে দেবো, চিন্তা নেই। তো ধাতব বন্ধন কি আর ধাতব কেলাসটাই বা কি? দেখো, আমি প্রথমেই বললাম যে গ্রুপ 1 যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে ফ্রান্সিয়ামটা বাদ দাও, এই ফ্রান্সিয়ামটা আমরা বাদ দেব, কারণ ফ্রান্সিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়, তাই লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত আমরা যেরকম ধর্ম দেখব, ফ্রান্সিয়ামের ক্ষেত্রে কিন্তু ধর্মগুলো টোটালি আলাদা হয়। কিছু ধর্ম আমরা ওই রকম দেখতে পেলেও, মানে যেমন আয়নন বিভব বা পারমাণবিক ব্যাসার্ধ, এই যে ভৌত ধর্মগুলো আমরা দেখছি, কিছু কিছু ধর্ম হয়তো আমরা এদের ক্ষেত্রে যেরকম ব্যাখ্যা করছি ফ্রান্সিয়ামের ক্ষেত্রেও ঠিক সেইভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু বাকি আরও যে সমস্ত ধর্মগুলো এদের ক্ষেত্রে রয়েছে সেই ধর্ম এর ফ্রান্সিয়ামের ক্ষেত্রে একদমই আলাদা। তো আমরা এই আলোচনায় ফ্রান্সিয়ামকে রাখছি না, শুধুমাত্র সিজিয়াম পর্যন্তই আমরা আলোচনাটা করব। কেমন? তো যেটা বলছিলাম যে লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা খুব সহজে আয়নিত হয়ে যায়। মানে ইলেকট্রনটা খুব দুর্বলভাবে ওই প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রক দ্বারা আকৃষ্ট থাকে, দুর্বলভাবে। সে ছোট আকৃতির পরমাণু বলো বা বড় আকৃতির পরমাণু বলো, দুর্বলভাবে কেন আটকে থাকে? কারণ সুযোগ পেলেই সেই ইলেকট্রনটাকে ওই পরমাণুগুলো ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পাবে। মানে লিথিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রনটা দুর্বলভাবে আকৃষ্ট, সোডিয়ামের ক্ষেত্রেও তাই, পটাশিয়ামেও তাই, রুবিডিয়ামেও তাই এবং সিজিয়ামেও তাই। এবারে লিথিয়ামে এই ইলেকট্রনটা যেরকম বল দ্বারা আকৃষ্ট থাকবে, সিজিয়ামে নিশ্চয়ই আরও দুর্বল আকর্ষণ দ্বারা আকৃষ্ট থাকবে, কারণ আকার যেহেতু বেশি। বিষয়টা বোঝো, আমি কি বললাম? এই ইলেকট্রনগুলো প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে দুর্বলভাবে আকৃষ্ট থাকে, কারণ ওরা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছে। তো লিথিয়ামের যেহেতু আকার ছোট, এই ইলেকট্রনটা দুর্বলভাবে আকৃষ্ট থাকলেও, লিথিয়ামের নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আকৃষ্ট থাকলেও, ধরো যেই পরিমাণ আকর্ষণ বল দ্বারা যুক্ত, সিজিয়ামের ক্ষেত্রে সেই আকর্ষণ বলের মান তো কম হবে, কারণ কি? তার আকারটাই বড়। সিজিয়াম পরমাণুর আকারই বড়, আকার বড় হলে নিউক্লিয়াস থেকে একদম শেষের ইলেকট্রনটার আকর্ষণীয় বল এমনি কম হবে, তারপরে তো আরও দুর্বলভাবে আটকে আছে। অর্থাৎ সিজিয়াম খুব সহজেই কি করতে চাইবে? ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চাইবে। ঠিক বললাম কি না? তো যদি লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত বলা হয় যে এই গ্রুপে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটা, মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কোনটা? ইলেকট্রোপজিটিভ কাকে বলে? ইলেকট্রোপজিটিভ হচ্ছে যে মৌল খুব শীঘ্রই বা খুব দ্রুততার সাথে তার
ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা কক্ষে থাকা, এইগুলো সব হচ্ছে যোজ্যতা কক্ষ। দেখো আমি অনেক অনেক কিন্তু টার্মস বলছি, এই টার্মসগুলো তোমরা নোট ডাউন করবে। ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষ। তো কি করছে, খুব দ্রুততার সাথে এই সিজিয়াম তার ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চাইছে। অর্থাৎ সিজিয়াম এই গ্রুপ 1 যে ধাতুগুলো রয়েছে তাদের মধ্যে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, তার এই পয়েন্টটা লিখে নাও। আমি এটা বলছি, এখানে আমরা একটা পয়েন্ট, এইটা পড়তে পড়তেই আমরা একটা পয়েন্ট আবিষ্কার করলাম কি, সিজিয়াম সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, সর্বাধিক। ঠিক আছে, আচ্ছা। তো প্রত্যেকেরই ইলেকট্রনগুলো খুব আলগাভাবে তার সাথে জুড়ে আছে। এরা কি করে জানো তো, এই যে ধাতব কেলাসের কনসেপ্টটা যখন এলো, মানে তুমি দেখো সোডিয়াম বা পটাশিয়াম তুমি যখন খালি এমনি তো দেখতে পাবে না, তুমি ল্যাবে ছাড়া কোথায় দেখতে পাবে এই সমস্ত ধাতুগুলোকে? তো তুমি নেটে সার্চ করেও দেখতে পারো, ইন্টারনেটে, সেখানে দেখবে সোডিয়াম মেটাল একটা এরকম দেখতে হয়, পটাশিয়াম মেটাল দেখতে হয়, খুব চকচকে টাইপের, একটু ধাতব বর্ণের এরকম দেখতে, মেটালিক কালার এরকম কিছু রয়েছে। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা প্রত্যেকেরই কিছু কিছু এরকম মেটালিক ফর্ম ছবি দেওয়া আছে, এরকম ইন্টারনেটে পাবে। তো সেই রকম কি করে থাকে, সেই কি করে থাকে বলতে গিয়ে বলা হয়েছে এরা ধাতব কেলাস। এবারে ধাতব কেলাস তৈরি হচ্ছে কি করে সেইটা বোঝানোর জন্য বা সেটা ব্যাখ্যা দিতে গিয়ে বলা হলো যে এরা তো প্রত্যেকে তাদের সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন রেখেছে, তো সেই ইলেকট্রনটা তারা খুব সহজে ছেড়ে দিতে চায়, এবং এরা এইরকম পরমাণু থাকা অবস্থাতেই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। ভালো করে বোঝো, পরমাণু হিসাবে থাকা অবস্থায় ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। তাহলে বলছে পরমাণু থাকা অবস্থায় যদি ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, তাহলে এরা কি প্রকৃতিতে আয়নীয় অবস্থায় আছে? আয়নীয় অবস্থায় আছে বলেই আজকে তুমি দেখো সোডিয়ামকে আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাই না, হয় সোডিয়াম কার্বনেট, না হয় সোডিয়াম নাইট্রেট, না হয় সোডিয়াম ফসফেট, না হয় সোডিয়াম ক্লোরাইড, এই রকম যৌগ হিসাবে পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই প্রকৃতিতে যখন সোডিয়াম পরমাণুটা যখন তৈরি হচ্ছে, সেই পরমাণুটা কি হলো, তার ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে মানে এবার যদি অন্য এমন কেউ পরমাণু থাকে যে সেই ইলেকট্রনটাকে সহজে গ্রহণ করে নিতে পারে, তাহলে এই সোডিয়াম বলো বা লিথিয়াম বলো, এরা ইলেকট্রন ছাড়লো, অন্য একজন ইলেকট্রন গ্রহণ করে নিল, ফলে আয়ন্স তৈরি হলো এবং দুটো আয়ন কম্বাইন করে একটা যৌগ তৈরি হয়ে গেল। তো ওইটাই হচ্ছে কথা, যেহেতু এরা প্রচণ্ড সক্রিয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য প্রচণ্ড সক্রিয়, সেই কারণে এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, এরা সবসময় যৌগিক ফর্মে থাকে। কারণ যদি এরা ইলেকট্রন সহজে না ছাড়তো, তাহলে বিক্রিয়াও কারোর সাথে করতো না, আর বিক্রিয়া না করলে প্রকৃতিতে এই রকম ফর্মেই থাকতো, ঠিক কি না? তো যদি আমরা ওই বললাম ইন্ডাস্ট্রিতে আমরা ধরো সোডিয়াম, পটাশিয়াম এইরকম ধাতব ফর্ম তৈরি করলাম, তো তাতে কি হয়, তাতে বলা হচ্ছে যে এরা তো ইলেকট্রন ছাড়বেই, ইলেকট্রন ছেড়ে দিয়ে, আমি মনে করো সোডিয়ামের কথাই বলছি, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে এইটা তৈরি করলো, ধরো সোডিয়াম এই পরমাণু Na+ আর এরকম ইলেকট্রনটা তৈরি করলো। সোডিয়াম পরমাণু এরকম ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন আর ইলেকট্রনটা তৈরি করলো। এবারে সবই তো যে ধাতব ফর্মটা তৈরি করা হয়েছে, সেখানে তো সবই সোডিয়াম পরমাণু আছে। এখন সোডিয়াম যে ইলেকট্রন ছাড়লো, এই ইলেকট্রনটা তো গ্রহণ করার মতো কোনো কেউ থাকছে না। ইলেকট্রন গ্রহণ করবে কি? কোনো তড়িৎ ঋণাত্মক পরমাণু যদি থাকে সে গ্রহণ করবে, কিন্তু ধাতুর মধ্যে সোডিয়াম পরমাণু ছাড়া তো আর অন্য কেউ নেই, তাহলে এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? ওই জন্য এ কী করে, সোডিয়াম ইলেকট্রনটা ছাড়লো ঠিকই, ছেড়ে দিয়ে নিজের যে শক্তি স্তর আছে তার বাইরে বার করে দিল, বার করে দিয়ে
এই একটা পজিটিভ চার্জ, ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ, এরা দুজন আয়নিক ফর্মে পরস্পরের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা সংবদ্ধ থাকছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা আকৃষ্ট থাকছে। মানে এই যে ধরো সোডিয়ামের 3s অরবিটালে তো ইলেকট্রনটা রয়েছে, তো 3s থেকে ইলেকট্রনটা বের করে দিল, তার মধ্যে আর নেই, ইলেকট্রনটা তার মধ্যে নেই, বাইরে বেরিয়ে গেল, কিন্তু এর সঙ্গে সংস্পর্শে থাকছে। তাতে কি হলো, এর নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশনটাও পাওয়া হয়ে গেল, এবং আর শুধু চার্জ ফর্মে থাকছে না, পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থেকে নিস্তরিত হয়ে গেল বিষয়টা। মানে পজিটিভ আর নেগেটিভ একসঙ্গে থাকলে পুরো সিস্টেমটা কি হবে, নিস্তরিত হবে। তো সেই কারণে ইলেকট্রন ওই তোমার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসও লাভ করলো প্লাস নিস্তরিত হলো। আচ্ছা, এবার ধাতুতে একটাই সোডিয়াম পরমাণু তো নেই, অসংখ্য সোডিয়াম পরমাণু আছে। তো এই অসংখ্য সোডিয়াম পরমাণুগুলোই এই ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনা ঘটার ফলে কি হচ্ছে, ধরো এই সোডিয়ামের যে ইলেকট্রন, সে অন্য আরেকটা সোডিয়াম প্লাস আয়নকে নিজের দিকে টানছে, বা এই সোডিয়াম প্লাসটা অন্য কারোর ইলেকট্রনকে নিজের দিকে টানছে। এইভাবে বিভিন্ন সোডিয়াম আয়ন এবং তার ইলেকট্রন পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করছে, করে তারা সংবদ্ধ হয়ে গেল। এই ধরনের বল আমরা আগে পড়েছি, যেটাকে বলা হয় সংশক্তি বল বা কোহেসিভ এনার্জি, সংশক্তি বল। তো সংশক্তি বলের দরুন এই সোডিয়াম এবং ইলেকট্রন পরস্পরের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা সংবদ্ধ হলো, সংবদ্ধ হয়ে একটা মানে ধাতব ফর্ম তৈরি করলো, একটা কেলাস তৈরি করলো, যাকে বলা হয় ধাতব কেলাস। আমি তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছি, সেই চার্টটা দিয়ে আমি তোমাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বলছি। তবে এইখানে তোমরা জেনে রাখো, সোডিয়াম সাধারণ অবস্থায় যদি ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম তৈরি করে, এই আয়ন, সোডিয়াম আয়ন আর ইলেকট্রন এই যে জিনিসটা তৈরি করলো, এখানে এই বিষয়টাকে বলা হয় কার্নেল। কার্নেল মনে রাখবে, এটাকে বলা হয় কার্নেল। বিষয়টা একটু নতুন, তাই আমি ধীরে ধীরে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এই বিষয়টা হচ্ছে কার্নেল। এবার আমি তোমাদেরকে একটা এই চার্ট দেখাচ্ছি, সেই চার্টটা দেখে তোমরা বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। একটু ওয়েট করো, আমি চার্টটা দেখাচ্ছি। আই থিঙ্ক তোমরা সবাই দেখতে পাচ্ছ চার্টটা। তো একটু দেখো, আমি যে এখানে দেখো, এই যে গ্রিন কালার যে বলগুলো আমি এঁকেছি বা গ্রিন কালার যে স্ফিয়ারগুলো আমি এঁকেছি, সেইগুলো হচ্ছে মেটাল আয়ন। মেটাল আয়ন কি করে তৈরি হয়েছে দেখো, এখানে এম যে কোনো একটা মেটাল নাও, গ্রুপ 1 মেটাল মনে করো, ইলেকট্রন ছাড়লো আর নিচে মোনোপজিটিভ একটা আয়নে পরিণত হলো, কারণ এদের প্রত্যেকেরই ভ্যালেন্স ইলেকট্রন একটা, তো একটা ইলেকট্রন ছাড়লে এটা সবাই মোনোপজিটিভ আয়ন তৈরি করবে। তো এইটা এবারে প্রত্যেকটা দেখো, এই যে এই মানে ক্যাটায়ন এবং তার নিজস্ব ইলেকট্রন আছে। ধরো এটা ক্যাটায়ন এবং এইটা তার নিজস্ব ইলেকট্রন, এটা ক্যাটায়ন, এইটা তার ইলেকট্রন, এটা ক্যাটায়ন, এটা তার ইলেকট্রন, প্রত্যেকটা এরকমভাবে রয়েছে। তো এবার এই যে ইলেকট্রন আর ক্যাটায়ন যাদের 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 আছে, ধরো এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে মনে করো এই ক্যাটায়নটাও একটা আকর্ষণ বল প্রয়োগ করছে, ফলে এটা কাছাকাছি, এর কাছাকাছি চলে এলো। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটার প্রতি এই ক্যাটায়নটা আকর্ষণ বল প্রয়োগ করছে, মানে প্রত্যেকটা ইলেকট্রনের প্রতি প্রত্যেকটা ইলেকট্রন আকর্ষণ বল প্রয়োগ করছে। এবারে আরেকটা বিষয় আছে, এই যে ইলেকট্রনগুলো, ইলেকট্রন তো একটা জায়গায় ফিক্সড হয়ে বসে থাকে না, এ তো মুভ করবে। কীরকমভাবে মুভ করছে, ধরো এই ইলেকট্রনটা এইরকম এই দিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, এই দিকেও যেতে পারছে, এই ইলেকট্রনটা এইদিকে আসতে পারছে, এইদিকে যেতে পারছে, বা এইদিকেও যেতে পারছে, এরকমভাবে যেতে পারছে, এই দিকে যেতে পারছে, বা এটা এরকমভাবে ঘুরতে পারছে, এই ইলেকট্রনটা এইভাবে ঘুরতে পারছে, এই ইলেকট্রনটা এইভাবে ঘুরতে পারছে, এটা এরকমভাবে ঘুরতে পারছে। কিছু কিছু অ্যারো দেখবে একটা ইলেকট্রনের দিকে আরেকটা ইলেকট্রনের অ্যারো চলে যাচ্ছে, তোমরা ভাবতে পারো যে ইলেকট্রন ইলেকট্রন তো সংঘর্ষ হয়ে যাবে, ওরকম নয়। আমি একটা ছোট্ট এরিয়া দেখিয়েছি, এরকম তো
এরকম ছোট এরিয়া তো থাকে না, অনেক মানে যেরকম খুশি যেদিকে খুশি ঘোরাঘুরি করতে পারে, মানে সব দিকেই বিচরণশীল ইলেকট্রনগুলো। তো ইলেকট্রনগুলো যদি এই প্রত্যেকটা ক্যাটায়নের মধ্যবর্তী যে অংশগুলো বা তার পার্শ্ববর্তী যে অংশগুলো সব জায়গায় যদি ঘোরাঘুরি করে, তাহলে আমরা এই বিষয়টাকে একটা ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘের মতো দেখব। দেখো এই সাইডে আমি এঁকেছি, সব জায়গাতেই তো ঘুরতে পারছে। যদি আমি এইটুকু জিনিসকে এখানে তুলি তাহলে কি দেখবো, সব অঞ্চল দিয়ে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রন যদি সব অঞ্চল দিয়ে খুব তীব্র গতিতে ঘুরে বেড়ায় তাহলে সেটা আমরা একটা ইলেকট্রন ক্লাউডের মতো দেখব, ইলেকট্রন মেঘ। তো এই ইলেকট্রন মেঘের মধ্যে দেখে মনে হচ্ছে না ক্যাটায়নগুলোকে এরকম ফিক্সড কিছু বসানো আছে, তাই না? এই যে ক্যাটায়নগুলোকে ফিক্সডভাবে বসানো আছে। তো যখন কোনো পার্টিকেল বা কোনো আয়ন এইরকমভাবে দেখো একটা সুসজ্জিত একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে, সুসজ্জিত বা অর্ডার্ড একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে একটা সলিড একটা জিনিস তৈরি করে। কারণ এইখানে দেখো পার্টিকেলগুলো খুব ক্লোজ আছে, সুসংবদ্ধ অবস্থায় আছে। তোমরা তো সলিড লিকুইড তো পড়েছো, সলিডে কি পড়েছো, পার্টিকেলগুলো খুব গায়ে সুসংবদ্ধভাবে থাকে। তাহলে দেখো এখানে একদম সুন্দরভাবে সাজানো একটা সুসংবদ্ধ অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাচ্ছে। তো সেইটাকেই বলা হচ্ছে ক্রিস্টাল বা কেলাস, ক্রিস্টাল বা কেলাস। এবার যেহেতু ধাতব আয়ন দিয়ে তৈরি হচ্ছে সেই কারণেই বলা হয় ধাতব কেলাস। বোঝা গেল? ওই জন্যই আমরা বিষয়টাকে ধাতব কেলাস বলে থাকি। আর এই যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ বা ইলেকট্রন ক্লাউড, এরা কি, এরা তো গতিশীল। ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ যেটা, সেটা তো গতিশীল। আর সেটা কি হচ্ছে, সেটা মানে ফ্রিভাবে ঘুরছে। কোনো মেটাল তাকে তো ধরে আটকে রেখে, মানে নিজের কাছে তো আটকে ধরে রাখছে না, মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারছে, এই সিস্টেমের মধ্যেই ঘোরাঘুরি করছে। এবারে যদি তাকে বাইরে থেকে কোনো শক্তি দেওয়া হয় তাহলে ইলেকট্রন কি হবে, সেই শক্তিটা শোষণ করবে। শক্তিটা শোষণ করলে আরও গতিশীল হবে। গতিশীল হলেই তারা কি করবে, তারা এই যে এই অঞ্চলে যে ঘোরাঘুরি করছিল এইখান থেকে এবার বাইরের দিকে ছোটা শুরু করবে। মানে এই ক্যাটায়নগুলোর আর আকর্ষণী প্রভাবের ক্ষেত্রে থাকবে না, সেখান থেকে বেরিয়ে যাবে। মানে ইলেকট্রন মেঘ যেটা, সেটা তো ক্যাটায়নের আকর্ষণ বল দ্বারাই তো এই অঞ্চলটার মধ্যে ঘোরাঘুরি করছিল, কিন্তু দুর্বলভাবে আটকে ছিল। তাও একটা ফোর্স, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তার দরুন এইখানে ঘোরাঘুরি করছিল। এবারে যদি আমরা কোনোভাবে ইলেকট্রনের শক্তিটাকে বাড়িয়ে দিতে পারি, বাইরে থেকে তাপ শক্তি প্রয়োগ করে যদি শক্তিটাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে ইলেকট্রনগুলো কি হবে, এখান থেকে খুব সহজে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে গেলে কি হবে, ফ্রি ইলেকট্রনসগুলো ধাতব পৃষ্ঠতল থেকে বাইরে বেরোতে শুরু করবে, যেইটাকে আমরা বলি আলোক তড়িৎ ক্রিয়া। ধাতুর ওপর আলো ফেললে সেখান থেকে মুক্ত ইলেকট্রন পৃষ্ঠতল থেকে বেরোয়, যার ফলে আলোক তড়িৎ ক্রিয়া তৈরি হয়। এটাও তোমরা হয়তো শুনেছো টার্মটা। তো ধাতুর এটা পড়েছো না, যে ধাতুর পৃষ্ঠতলে মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রনগুলো কোথা থেকে এসছে, এইভাবে এসছে। আমি বাইরে থেকে শক্তি ফেললেই এখান থেকে ইলেকট্রন ফ্লো করবে বাইরের দিকে। ইলেকট্রন ফ্লো করা মানে তড়িৎ সৃষ্টি হওয়া। কার ফলে হচ্ছে, আমি যেহেতু আলো ফেললাম তার ফলে হচ্ছে। তো দেখো আমি এখানে কি কি বললাম, আমি এখানে ধাতব বন্ধন বললাম, ধাতব কেলাস বললাম, আর আলোক তড়িৎ ক্রিয়া, এই তিনটে একসাথে বলে দিলাম। আচ্ছা, ধাতব কেলাস তো বলেছি, ধাতব বন্ধনটা কি? এটাই হচ্ছে ধাতব বন্ধন। মানে ইলেকট্রন ক্লাউডের মধ্যে এই মেটালসগুলো বসে আছে। আমরা কি ভাবতে পারি, মেটালসগুলোর মধ্যে একটা এরকম বন্ড হচ্ছে, মেটালস মানে মেটাল আয়নগুলোর মধ্যে বন্ড অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে ইলেকট্রনের মাধ্যমে, এই ইলেকট্রন ক্লাউডের মাধ্যমে মেটালগুলো ফিক্সড ওই রকম জায়গায় বসে আছে। তো এইটা কার দরুন সম্ভব, একটা বন্ডিং ইন্টারাকশন হলেই সম্ভব। মানে ইলেকট্রন মেটাল এদের বন্ডিংয়ের মাধ্যমেই এটা তৈরি হলো। সেই কারণে এই প্যাটার্নটাকে বলা হয় মেটালিক বন্ডিং বা ধাতব বন্ধন। ঠিক আছে, আশা করি তোমরা এই চার্টটা বুঝতে পেরেছো। সো আমি চার্টটা সরিয়ে দিচ্ছি, দিয়ে আবার কন্টিনিউ করছি। ঠিক আছে, তো এইটা হলো বিষয়। তাহলে তোমরা ওই পয়েন্টটা লিখে নাও একটু, যে মুক্ত ইলেকট্রন থাকার কারণে ধাতব পৃষ্ঠে
ধাতব পৃষ্ঠে আলো পতিত হলেই আলোক তড়িৎ ক্রিয়ার সৃষ্টি হয়। আলোক তড়িৎ ক্রিয়ার সৃষ্টি হয়। আলোক তড়িৎ ক্রিয়াকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবার এই ফটো ইলেকট্রিক এফেক্টের পরিমাণ বা ধাতব বন্ধনের যে মানে ধাতব বন্ধনের যে শক্তি বা কার ক্ষেত্রে ধাতব বন্ধনটা সব থেকে দৃঢ় সেইটা যদি তুলনা করা হয়, যদি আমরা এই যে গ্রুপ 1 যে মেটালসগুলো রয়েছে তাদের যদি আমরা তুলনা করি তাহলে কিভাবে বলতে পারি দেখো। আগে আমি বিষয়টা তোমাদেরকে একটু মুখে বলে নিচ্ছি, তারপর লিখছি। আমি প্রথমে কি বললাম যে আকার ছোট হলে তার নিউক্লিয়াস সর্ববহিস্থ ইলেকট্রনকে একটু দৃঢ়ভাবে ধরে রাখে। যদিও এই ইলেকট্রনগুলো সহজে অপসারণযোগ্য, কিন্তু তাও যেহেতু এই পরমাণুটার আকার ছোট, তার নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্ব কম, তাই আকর্ষণী প্রভাবটা একটু হলেও বেশি। আর যার আকার সব থেকে বড়, তার কেন্দ্রক এই সর্ববহিস্থ ইলেকট্রনের উপর আকর্ষণী বল কম প্রয়োগ করবে। এবার ভেবে দেখো, এইটা মনে করো লিথিয়াম ক্যাটায়ন এবং তার ইলেকট্রন, আর এইটা হচ্ছে সিজিয়াম ক্যাটায়ন এবং তার ইলেকট্রন। তো আরও একটা লিথিয়াম ক্যাটায়ন আছে, তার ইলেকট্রন আছে, আরও একটা এরকম সিজিয়াম ক্যাটায়ন আছে, তার ইলেকট্রন আছে। তো তুমি বলো তো, এই ক্যাটায়নটা এই ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, মানে ওর নিজের ইলেকট্রনের ওপরে তো আকর্ষণ বল আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্য যে ক্যাটায়নটা রয়েছে তার ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল প্রয়োগ করবে, এখানে এই ক্যাটায়নটা এই ইলেকট্রনের প্রতি তার থেকে বেশি আকর্ষণ বল প্রয়োগ করবে নাকি কম? ডেফিনেটলি কম বল প্রয়োগ করবে, কারণ দেখো এর যে কেন্দ্রক রয়েছে, সেই কেন্দ্রক থেকে এই নিউক্লিয়াস মানে এই ইলেকট্রনটার দূরত্ব অনেক বেশি। যদি এই ইলেকট্রনটা এখানে না থেকে, কথার কথা বলছি, ধরে নাও এই যে এই ক্যাটায়ন এই যে ইলেকট্রনটা মনে করো এখানে আছে, ঠিক আছে, এই ইলেকট্রনটা এখানে আছে, তাহলে এখান থেকে এই ইলেকট্রনের দূরত্ব যা, আর এরকম ঘটনা যদি আমি এর ক্ষেত্রেই করি, এর কেন্দ্রক থেকে এই দূরত্ব কোনটা বেশি? স্বাভাবিকভাবে এটার বেশি। তাই এখানে যে ধাতব বন্ধন তৈরি হবে সেটা দুর্বল প্রকৃতির হবে, অর্থাৎ বড় সাইজের যে ক্যাটায়ন তার ক্ষেত্রে, মানে বড় সাইজের যে ধাতব পরমাণু তার ক্ষেত্রে ধাতব বন্ধনের মান দুর্বল হবে, আর ছোট সাইজের যে ক্যাটায়ন বা ছোট সাইজের যে ধাতব পরমাণু তার ক্ষেত্রে ধাতব বন্ধনের মান দৃঢ় হবে। ওকে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে মেটালিক বন্ড স্ট্রেংথ কমবে। মেটালিক বন্ড স্ট্রেংথ কমছে মানে এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমছে। এবার ইলেকট্রনের প্রতি যদি আকর্ষণ কমে, তাহলে আলো বা কোনো তাপশক্তি প্রয়োগ করলে সেই ইলেকট্রন সহজে মুক্ত হয়ে যেতে পারবে। ভালো করে বিষয়টা বোঝো। এখানে ছোট আকারের কণাগুলো বা ছোট আকারের আয়নগুলো ইলেকট্রনকে তো ধরে রাখছে ভালো, কিন্তু বড় আকারের আয়ন ইলেকট্রনের প্রতি কম আকর্ষণ ফেলছে, ফলে ধরে রাখতে কম পারছে বা ধরে রাখতে সক্ষম অতটা হচ্ছে না। তাই তাপশক্তি প্রয়োগ করলে এই ইলেকট্রন খুব সহজেই এই ক্যাটায়নের আকর্ষণ বল কাটিয়ে বাইরে চলে যেতে পারে, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার মান বেশি হবে। নিচের দিকে ফটো ইলেকট্রিক এফেক্ট বেশি নিচের দিকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলে দিই,
যদি ধাতব বন্ধনটা স্ট্রং হয়, ধাতব বন্ধন কিভাবে তৈরি হয়েছে তোমরা দেখেছো, ধাতব বন্ধন যদি স্ট্রং হয় তার মানে কি আয়নগুলো অর্থাৎ ক্যাটায়ন বলো বা ইলেকট্রন বলো খুব সুসংবদ্ধ হয়ে থাকছে, সংশক্তি বল বেশি কাজ করছে। সংশক্তি বল যদি বেশি কাজ করে তাহলে কণাগুলো খুব দৃঢ় হয়ে পরস্পরের সঙ্গে জুড়ে থাকছে। আর যদি সংশক্তি বল কম কাজ করে অর্থাৎ ধাতব বন্ধন যদি দৃঢ় হয় তাহলে কণাগুলো পরস্পরের সঙ্গে একদম সুদৃঢ় হয়ে থাকতে পারছে না, একটু ফাঁকা ফাঁকা থাকছে, পরস্পরের কাছাকাছি তো আসতে পারছে না। তো যদি ফাঁকাফাঁকি থাকে মানে ফাঁকা ফাঁকা থাকে কণাগুলো, তাহলে সেই ধরনের ধাতু একটু নমনীয় প্রকৃতির হয় বা তাকে সহজে বিকৃত করে দেওয়া যায়, বা বলতে পারো সেই ধাতুগুলো একটু নরম প্রকৃতির হয়। যেমন সিজিয়াম, সিজিয়ামে দেখা যাচ্ছে কি সিজিয়ামের কণাগুলোর আকার বড়, তারা ইলেকট্রনের প্রতি কম আকর্ষণ বল প্রয়োগ করছে, ফলে কম আকর্ষণ বল প্রয়োগ করছে মানে তারা অতটা সুসংবদ্ধ হয়ে থাকতে পারছে না, ফলে তারা নমনীয় টাইপের। আর নরম ধাতু যদি বলো তাহলে সিজিয়াম হচ্ছে নরম ধাতু। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ওপর থেকে নিচের দিকে ধাতব বন্ধনের স্ট্রেংথ কমছে, তাই সংশক্তি বল কম বা কমছে, সংশক্তি বল কমছে, সংযোজন মাত্রা কম, তাই নমনীয়তা বাড়ছে, নমনীয়তা বৃদ্ধি পাচ্ছে, নমনীয়তা বৃদ্ধি পাচ্ছে। তাই এই ধাতুগুলোকে খুব সহজেই ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায় বা হাত দিয়ে অনেক সময় মানে বিকৃত করে দেওয়া যায়। ঠিক আছে, এটা ভেবো না যে লিথিয়াম তো সব থেকে ছোট তাই লিথিয়াম নমনীয় হওয়ার কথা। নমনীয় জিনিস আলাদা এবং হালকা ধাতু আলাদা। এটা হালকা ধাতু। হালকা কেন? কারণ এর অ্যাটমিক মাস কম। হালকা বা ভারী এটা আমরা ডিপেন্ড করি অ্যাটমিক মাসের রেসপেক্টে। ঠিক আছে, এটা হালকা ধাতু, কিন্তু সিজিয়াম হচ্ছে নরম ধাতু বা নমনীয় ধাতু। ওকে, এটা হচ্ছে বেশি নমনীয়, বেশি নমনীয়। ওকে, তো এইটা হচ্ছে মৌলিক অবস্থা সংক্রান্ত আলোচনা। তো মোটামুটি আমি এই ভিডিওতে এই কয়েকটা বিষয়ে আলোচনা রাখলাম। আরও কিছু ভৌত ধর্ম রয়েছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো, এইখানে আমি বিশেষ কয়েকটা নতুন পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, কিছু তোমাদের ছবিও দেখালাম, সেইগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, পারলে শেয়ার করে দিও ভিডিওটা। সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড বাই।